আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, রনি স্যারের অ্যাকাউন্টিং ক্লাসে তোমাদের সবাইকে সুস্বাগতম। আমরা আলোচনা করতেছিলাম ইন্টারমিডিয়েট এইচএসসি একাদশ দ্বাদশ হিসাব বিজ্ঞানের প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞান পরিচিতি। তো এই অধ্যায়ের আমরা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করতেছিলাম। গত ক্লাসে একটা করা হয়েছে, আজকে দ্বিতীয়টা। আজকের আলোচনার বিষয় হলো প্রারম্ভিক সম্পদের পরিমাণ নির্ণয় করো। প্রারম্ভিক সম্পদ আমরা বুঝি যে বছরের শুরুতে যে সম্পদ সেটাই হলো প্রারম্ভিক সম্পদ। আরও সহজভাবে 1 জানুয়ারি তারিখের যেসব লেনদেন হবে সেটাই হলো প্রারম্ভিক। ঠিক আছে, 1 জানুয়ারি তারিখে যে লেনদেন সেগুলো হলো প্রারম্ভিক। দেখা যাক, আমরা প্রশ্ন দিচ্ছি, এখান থেকে উত্তর আমরা করব। এখানে ইম্পর্টেন্ট হলো প্রারম্ভিক সম্পদ চাইছে, প্রারম্ভিক সম্পদের পরিমাণ। 2024 সালে 1 জানুয়ারি তারিখে জনাব রফিক নগদ 35,000 টাকা, 20,000 টাকার আসবাবপত্র ও ব্যাংক থেকে 40,000 টাকা ঋণ নিয়ে ব্যবসা আরম্ভ করেন। তো প্রারম্ভিক সম্পদের পরিমাণ যদি চাই তাহলে অবশ্যই মাসের শুরুতে 1 তারিখে প্রথম তারিখে যে লেনদেন, সে লেনদেনের উপর ভিত্তি করে আমরা প্রারম্ভিক সম্পদের পরিমাণ নির্ণয় করব। ঠিক আছে, এখানে হলো 1 জানুয়ারি মাসের প্রথম তারিখ। ঠিক আছে, এখানে কি বলতেছে? নগদ 35,000, 20,000 টাকা আসবাবপত্র এবং 40,000 টাকা ঋণ নিয়ে ব্যবসা আরম্ভ করেন। কি চাইছে? প্রারম্ভিক সম্পদ চাইছে। তাহলে কি এখানে গুরুত্বপূর্ণ হলো নগদ আর আসবাবপত্র, এটা তো সহজ। এখানে একটু জটিল করছে এটা যে 40,000 টাকা ঋণ। এটার ক্ষেত্রে ছাত্রদের একটু সমস্যা হয়। আজকে আমরা এই সমস্যাটাকে সুন্দরভাবে সহজভাবে সমাধান করব। প্রারম্ভিক সম্পদের পরিমাণ নগদ কত টাকা? নগদান কত? 35,000 টাকা। আর প্লাস হলো এই ঋণের 40,000 টাকা ইকুয়াল টু 75,000 টাকা। আর আসবাবপত্র 20,000 টাকা, এই হলো 95,000 টাকা। তাহলে হলো মোট প্রারম্ভিক সম্পদের পরিমাণ হলো 95,000 টাকা। এখন বলতে পারো যে স্যার, এখানে এই 40,000 টাকা কেন আসলো? নগদেন 40,000 টাকা কেন আসলো? এখানে তো আছে 40,000 টাকা ঋণ। ঠিক আছে না? তাহলে নগদে কেন 40,000 টাকা আসলো? এটার উত্তর হলো 40,000 টাকার ব্যাংক ঋণ। 40,000 টাকা ঋণ নিয়ে ব্যবসা আরম্ভ করলে, তো 40,000 টাকা ঋণ এর জাবেদা কি? জাবেদা হলো নগদান হিসাব ডেবিট 40,000 টাকা, ব্যাংক হিসাব ক্রেডিট, ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট, ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট হলো 40,000 টাকা। বুঝে আসছে? যখনই অ্যাকাউন্টিংয়ে তোমরা কোনো সমস্যার সম্মুখীন হবা তখন সহজ হলে এর জাবেদা করা। আবার বলতেছি, ব্যাংক থেকে 40,000 টাকা ঋণ নিছে। তো ঋণ নিছে, এটা ঋণ দায় অবশ্যই আছে, কিন্তু নগদ টাকাও তো পাইছে। যেরকম এর জাবেদা করা হয়েছে নগদান হিসাব ডেবিট 40,000 টাকা, ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট 40,000 টাকা। তার মানে নগদে 35,000 টাকা আসছে, প্লাস ও ঋণের যে 40,000 টাকা, সে ঋণ নিছে। ঋণ তো দায়, কিন্তু ঋণ তো দায়, তার আগে তো নগদ টাকা পাইছে। ঠিক আছে, সেই জন্য এই যে নগদান হিসাব ডেবিট, এই 40,000 নগদের সাথে 40,000 টাকা যোগ করা হয়েছে। তাহলে কী হবে? কি নগদান ক্ষেত্রে ঋণের যে টাকা 40,000 প্লাস নগদের যে 35,000, এই হলো 75,000। আসবাবপত্র হলো 20,000, এই 95,000। আশা করি বুঝে আসছে। এরপরে যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবা। এরপরে কি? প্রারম্ভিক সম্পদ গেলে, এবার প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। এই অঙ্ক থেকে আমরা প্রারম্ভিকের মূলধনের পরিমাণ নির্ণয় করব। তো এখানে আবার কি নগদ আছে 35,000 টাকা, 20,000 টাকা আসবাবপত্র, এই হলো 55,000 টাকা। এটাই হলো প্রারম্ভিক মূলধনের পরিমাণ। এখন প্রশ্ন হতে পারে, এখানে আসলো 40,000, এখানে আসলো না কেন? তো আমরা বলতেছি সেটা হলো কি, এগুলো হলো সবসময় সমস্যায় পড়লে জাবেদা করবা। এটার আমরা এখন জাবেদা করব, পুরাটার জাবেদা। এখানে শুধু ঋণের জাবেদা করা হয়েছে, এবার পুরাটার জাবেদা করা হবে। দেখো, নগদান হিসাব ডেবিট আমরা আগেই করেছি। নগদান হিসাব কত? 35 আর 40 75 হবে।
এই নগদান হিসাব ডেবিট ৭৫,০০০ টাকা, আসবাবপত্র হিসাব ডেবিট ২০,০০০ টাকা। ব্যাংক ঋণ কি হবে? ব্যাংক ঋণ সবসময় ক্রেডিট। ব্যাংক ঋণ ক্রেডিট ৪০,০০০ টাকা। মূলধন হিসাব কত হবে? এই মূলধন হলো এই ৯৫,০০০ থেকে ৪০ বাদ দিলে কত হবে? ৫৫,০০০ টাকা। তাহলে মূলধন হিসাব ক্রেডিট ৫৫,০০০ টাকা। তাহলে কি হলো? প্রারম্ভিক মূলধন হলো এই ৫৫,০০০ টাকা। বুঝে আসছে? সবসময় মনে রাখবা, যেহেতু এখানে হলো ব্যাংক ঋণ আছে, ব্যাংক ঋণ সবসময় ক্রেডিট, তার মানে প্রারম্ভিক মূলধন থেকে এটা বাদ যাবে। ঠিক আছে? টোটাল হতো ৯৫,০০০ টাকা। যেহেতু ব্যাংক ঋণ ৪০,০০০ টাকা আসছে, তার বাকি হলো কি ৫৫,০০০ টাকা হলো প্রারম্ভিক মূলধন। বুঝে আসছে? এরপরে প্রশ্ন আমরা আসি, কারবারি বাট্টার পরিমাণ নির্ণয় করো। কারবারি বাট্টা, কারবারি বাট্টা কি জিনিস? কারবারি বাট্টা হলো দুই রকম, একটা হলো ক্রয় বাট্টা আর বিক্রয় বাট্টা। বুঝে আসছে? বিক্রয় বৃদ্ধির উদ্দেশ্যে কারবারি বাট্টা মেনলি কাকে বলে? কারবারি বাট্টা হলো বিক্রয় বৃদ্ধির উদ্দেশ্যে যে বাট্টা প্রদান করা হয় তাকে কারবারি বাট্টা বলে। এই কারবারি বাট্টা হলো দুই প্রকার, একটা হলো ক্রয় বাট্টা আর বিক্রয় বাট্টা। তাহলে আমরা দেখি, ইভা স্টোর ৩০০ ডজন আপেল জুস প্রতি ডজন ২০০ টাকা দরে, কারবারি বাট্টা ১৫%, প্যাকিং খরচ ২৫০০ টাকা, চালান নম্বর ১৩১, শর্ত ২.১৫, নিট হলো ৫০। তাহলে উত্তর হলো কারবারি বাট্টা। এখানে আমরা ক্রয় বাট্টা লিখছি, প্রশ্নে আছে কারবারি বাট্টা। তো কারবারি বাট্টা হলো দুই রকম, একটা ক্রয় বাট্টা বিক্রয় বাট্টা। যেহেতু এখানে লেখা আছে কি, তো এটা হলো ক্রয় বাট্টা। ক্রয় বাট্টার ক্ষেত্রে কি হয়েছে? ৩০০ ডজন ২০০ টাকা করে, এর হলো ১৫% এখানে লেখা আছে, 15% হয় ৯,০০০ টাকা। ঠিক আছে? এই পুরা অঙ্ক তোমার স্ক্রিনশট তোমার দেওয়া থাকবে, তুমি সহজে বুঝতে পারবা। তো এখানে এটা যেহেতু ক্রয়, সেই জন্য এখানে ক্রয় বাট্টা লেখা হয়েছে। ঠিক আছে? তো সেই জন্য এখানে গুরুত্বপূর্ণ হলো, প্রশ্ন হলো যে প্যাকিং খরচ আসলো না। ঠিক আছে? ক্রয় বাট্টা বা কারবারি বাট্টার সাথে প্যাকিং খরচের কোনো সম্পর্ক নাই, সেই জন্য এখানে আসেনি। এখানে আছে 215 এন নিট ৫০। এটা হলো যেহেতু ক্রয়ের ক্ষেত্রে, প্রদানের ক্ষেত্রে কিছু বলা নাই, সেহেতু এটা এই শর্তটা এখানে আপাতত ইফেক্ট হচ্ছে না। শুধু এখানে ক্রয় নিয়ে কথা আছে, এই টাকা পরিশোধের কয় তারিখে পরিশোধ হয়েছে সে ব্যাপারে কোনো কথা বলা নাই। ঠিক আছে? আর এই অঙ্ক বিস্তারিত তোমাদের ভিডিওতে দেওয়া থাকবে। মোট সেবা আয়ের পরিমাণ, মোট সেবা আয়ের পরিমাণ, সেবা আয়, মোট সেবা আয় মানে যেরকম আমরা ক্রয় বিক্রয় করি, পণ্যের ক্ষেত্রে হয় বিক্রয়। আর হলো সেবা যেগুলো আছে, ডাক্তার হলো সেবা। বুঝে আসছে? মোবাইল সেবা, এগুলোর ক্ষেত্রে সেবা আয় বলা হয়। তো বলতেছে মোট সেবা আয়ের পরিমাণ কত? তো মোট সেবা আয়ের ক্ষেত্রে সূত্র হলো কি? সূত্র হলো যে নগদে প্লাস বাকিতে দুটাই হলো হিসাবে আসবে। ঠিক আছে? এবং আমরা দেখি ডিসেম্বর মাসের ৫ তারিখে নগদে সেবা প্রদান করা হয়েছে ১৪,০০০ টাকা, আর ডিসেম্বর মাসের ২০ তারিখে বাকিতে সেবা প্রদান করা হয়েছে ৩,৫০০ টাকা। তাহলে মোট সেবার পরিমাণ হলো ১৪,০০০ প্লাস ৩,৫০০, ১৭,৫০০। ঠিক আছে? এই অঙ্কের ডিটেলস তোমাদের স্ক্রিনশট থাকবে ভিডিওর মধ্যেই, তোমরা দেখে নেবা, ভালোভাবে বুঝতে পারবা। নিট ক্রয়ের পরিমাণ নির্ণয় করো। নিট ক্রয়ের পরিমাণ, নিট ক্রয় কাকে বলে? মোট ক্রয় থেকে যদি ফেরত আর বাট্টা বাদ দেওয়া হয় তাহলে আমরা নিট ক্রয় পাই। ঠিক আছে? তো নিট ক্রয়ের সূত্র কি? এই যে আবার যেরকম এখানে নগদে আর বাকিতে, এখানেও তাই, নগদে ক্রয় প্লাস ধারে ক্রয় বা বাকিতে ক্রয়। তারপরে এখান থেকে কি বাদ যাবে? ক্রয় ফেরত বাদ যাবে, বাট্টা বাদ যাবে। বাট্টা এগুলো বাদ যাওয়ার পরে আমরা কি পাবো? এটা নিট ক্রয় পাবো। বুঝে আসছে?
আবার বলতেছি নগদে ক্রয় প্লাস ধারে ক্রয়, যতগুলো নগদে ক্রয় সেটা আমরা যোগ করব, ধারে ক্রয় সেটাও যোগ করব, এটা আমরা পেলাম মোট ক্রয়। এখান থেকে ক্রয় ফেরত বাদ দেবো, বাট্টা বাদ দেব, তাহলে আমরা পাবো কি নিট ক্রয়। ঠিক আছে, এই অঙ্কটাও তোমাদের স্ক্রিনশটে দেওয়া আছে, ভিডিওর মধ্যে স্ক্রিনশটে দেওয়া আছে, তোমরা দেখে নিবা। ঠিক আছে, তো আজকে আমরা টোটাল হলো হিসাব বিজ্ঞান পরিচিতির প্রথম অধ্যায়ের ক খ গ 3টা তো প্রশ্ন আসে, সেখানে ক আমরা শেষ করলাম। এই 6টা পড়া হয়েছে, এই 6টার মধ্যে থেকে তোমাদের বোর্ড পরীক্ষায় হোক কিংবা কলেজ পরীক্ষা হয়, আশা করা যায় এই 6টাই বারবারই আসছে। হ্যাঁ, তো তোমরা প্রথম ক্লাসে দেখছো বোর্ডের বিভিন্ন পরীক্ষায় এই প্রশ্নগুলো আসছে, তো এই 6টা পড়লে ইনশাল্লাহ হবে। এরপরে আমরা পরবর্তী ক্লাসে খ এবং গ সেটা নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। তো তোমরা সবাই ভালো থাকো, আল্লাহ তোমাদের সবাইকে ভালো রাখুক। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।